বন্ধুরা, এই কথাটি খুব মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। যদি তুমি এমন একজন ব্যক্তি হয়ে থাকো যে সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে ঝাঁপিয়ে পড়ো, 2-4 ঘন্টা মোবাইল চালানোর পরও যদি খিদা লাগে তখন খেয়ে নাও এবং খাওয়ার পর আবার আলসেমি এসে গেলে শুয়ে পড়ো, ঘুম থেকে ওঠার পর আবার রিল স্ক্রোল করতে শুরু করো, আর যদি রিলসে কোনো মনোযোগের ক্ষুধার্ত মেয়ে তোমাকে তার শরীর দেখায় তবে তুমি নিজেকে আটকাতে পারো না এবং পুরো দিনটাই নষ্ট করে ফেলো। শোনো আমার কথা, এই ভিডিওটাকে কোনো সাধারণ সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও ভেবে নিও না, কারণ আমি এখানে শুধু একটা ভিডিও বানাতে আসিনি। আমি 21 বছরের একটা ছেলে যে প্রতিদিনই সমস্ত জিনিসের মুখোমুখি হচ্ছে, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো আমি এই সব সমস্যার সমাধান পেয়ে গেছি। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটি তোমার 99% সমস্যার সমাধান করে দেবে। পয়েন্ট নম্বর 1, তুমি কি কখনো খেয়াল করেছো যে যখনই তুমি ইনস্টাগ্রামে জম্বিদের মতো রিল স্ক্রোল করছো তখন স্ক্রোলিং বন্ধ করার পর তোমার মন খারাপ হয়? তখন মনে হয় আরে আমি তো সময় নষ্ট করছি। ঠিক একইভাবে যখন আমরা ইনস্টাগ্রামে কোনো মেয়েকে দেখি যাকে দেখে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না, তারপর আমরা মাস্টারবেশনের দিকে চলে যাই, মাস্টারবেট করার পরেও আমাদের খারাপ লাগে, মনে হয় যে আমি কিছু ভুল করছি। একইভাবে যখন তুমি তোমার কাজ ফেলে রাখো যা তোমার করা উচিত, তখনও তুমি তা এড়িয়ে চলছো। দিনের শেষে যখন সেই কাজ শেষ করা হয় না তখন আমাদের খারাপ লাগে যে আরে আজকেও দিনটা নষ্ট করে দিলাম। এই 3টি কথার মধ্যে একটি জিনিস কমন, তা হলো যে এগুলি করার পরে আমাদের দুঃখ অনুভব হয়, যা আমাদের কিছু জানাতে চায়। এই দুঃখ এক প্রকার অ্যালার্মের মতো কাজ করে, এটি আমাদের জানায় যে আমরা সঠিকভাবে জীবন যাপন করছি না। এখন মনোযোগ দিয়ে বোঝো, দুঃখ সবসময় আমাদের এক প্রকার সতর্কবার্তা দেয় যে ভাই তুমি সঠিকভাবে বাঁচছো না। কিন্তু যখনই আমাদের এই দুঃখ হয় আমরা ভাবি যে যদি আমাদের দুঃখ হচ্ছে তবে আমাদের সুখ চাই, এবং আমরা তৎক্ষণাৎ সেই কাজগুলি করতে শুরু করি যেগুলি আমাদের সুখ দেয়। যা আমি এখন বললাম, আমি জানি না তুমি এটি ধরতে পেরেছো কিনা, তাই আমি আবার বলছি, যখনই তোমাকে দুঃখ হয় তখন তোমার এমন মনে হয় যে আমার দুঃখ হচ্ছে কারণ আমার কাছে সুখ নেই, তাই তুমি সেই কাজগুলি করতে শুরু করো যেগুলি তোমাকে সুখ দেয়। কিন্তু সত্যি হলো তুমি দুঃখ কখনো দূর করনি, তুমি শুধু সুখ এনেছো, এবং যেমনই সুখের প্রলোভটা কমতে শুরু করে ধীরে ধীরে বিবর্ণ হয়, দুঃখ আবার ফিরে আসে, কারণ দুঃখ কখনোই চলে যায়নি, তুমি শুধু সেই দুঃখের উপর সুখের চাদর ঢেকে দিয়েছিলে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটিকে উদাহরণ দিয়ে বুঝে নাও। তুমি তখনই মাস্টারবেট করো যখন তুমি খালি থাকো, যখন তোমার করার জন্য কিছুই থাকে না, কিছু উত্তেজনাপূর্ণ কাজ থাকে না, তুমি ভিতর থেকে দুঃখিত হয়ে যাও, এবং যেই মুহূর্তে তুমি এই দুঃখ সহ্য করছো তোমার শরীর তোমাকে প্রভাবিত করতে শুরু করে এবং তৎক্ষণাৎ তোমাকে অযথা চিন্তা দিতে থাকে। তুমি মনে করতে থাকো যে হয়তো এটা সেই কাজ যা করতে পারলে তোমার ভিতরের দুঃখ চলে যাবে, কিন্তু বাস্তবে এমনটা ঘটে না, কারণ সেটা করার পর দুঃখ আবার ফিরে আসে। তো এই ব্যাপারটাকে আমরা এমনভাবে বলতে পারি যে তুমি তোমার দুঃখের সমাধান না করে শুধু সুখের পিছনে ছুটছ, মানে তুমি তোমার দুঃখ ভুলে যাওয়ার জন্য সুখের সহায়তা নিচ্ছ। এবং যখনই আমরা এমন কিছু গ্রহণ করি যা আমাদের বাস্তবতাকে ভুলিয়ে দেয় তখন আমরা তাকে মদ বা সিগারেটের মতো নেশা বলি। আমাদের বলা হয় যে নেশা শুধু মদ বা সিগারেটের হয়, কিন্তু এটা সঠিক নয় যে কোনো কিছু যা আমাদের বাস্তবতা ভুলে যেতে সাহায্য করে তা আমরা নেশা বলতে পারি, এবং এটি জরুরি নয় যে নেশা শুধুমাত্র মদ এবং সিগারেটের মাধ্যমেই হয়। আমরা মদ এবং সিগারেটের নেশা না করলেও তবুও আমরা নেশাখোর হিসেবেই গণ্য হব যদি আমরা আমাদের বাস্তবতা থেকে পালাতে, আমাদের দুঃখ লুকাতে ইনস্টাগ্রাম রিলস, মাস্টারবেটেশন, গার্লফ্রেন্ড, খাওয়া, ঘুমানোর মতো বিষয়গুলির সাহায্য নিচ্ছি। তবে এটি থেকে আমরা বুঝতে পারি যদি কোনো মানুষ কোনো কিছুতে সুখ পাওয়ার জন্য পুরোপুরি ডুবে যায় তবে সেই মানুষটি মাদকাসক্ত হয়ে তার চেতনাকে দমন করছে এবং নিজের ভিতরের দুঃখ লুকাচ্ছে। তোমরা হয়তো কখনো এমন মানুষদের লক্ষ্য করেছো যারা খুব বেশি খায়, খুব বেশি ঘুমায় বা খুব বেশি ফোন ব্যবহার করে, এরা সব নেশাগ্রস্ত। এখন আমাদের মনে একটি প্রশ্ন আসবে, যদি এই সমস্ত কাজ করে কেউ সুখ পাচ্ছে তাহলে অন্যদের কি সমস্যা? যদি মাদকাসক্ত অবস্থায় মানুষ সুখী থাকে
তবে তাকে থাকতে দাও না ভাই, শেষমেশ তাতে আমাদের কি সমস্যা? কিন্তু এর উত্তর হলো, যে মানুষ এসব কিছু করে সুখ পাচ্ছে সে আসলে তার দুঃখকে ভুলে যাওয়ার জন্য সেই দুঃখের উপর সুখের পর্দা ফেলছে, মাদকের পর্দা ফেলছে। এবং সত্যি হলো, আমাদের প্রাকৃতিক অবস্থায় সজাগ থাকা দরকার। যতই অজ্ঞান থাকুক না কেন, সজাগতা একদিন আসবেই আসবে। আর যতবার সজাগ হবে ততবার দুঃখ হবে, কারণ দুঃখ কখনো চলে যায়নি, তার উপর কেবল মাদকাসক্তির পর্দা পড়েছিল। তাহলে যদি তুমি মনে করো যে ইনস্টাগ্রামের রিলস দেখে, এন্টারটেইনমেন্ট নিয়ে, মাস্টারবেশন করে তুমি তোমার দুঃখ থেকে বাঁচতে পারবে, তোমার বাস্তবতা থেকে পালাতে পারবে, তাহলে এটা একেবারেই ভুল। যতটা বেশি তুমি তোমার দুঃখ দূর করার জন্য সুখের পিছনে দৌড়াবে, ততটা বেশি দুঃখ পাবে, কারণ তুমি তোমার দুঃখ দূর করছো না, শুধু তার উপর মাদকতার পর্দা ফেলছো। এই কথাটি আমি বারবার বলছি যাতে এটি তোমার মনের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যায়। ভালোভাবে বুঝে নাও, তুমি দুঃখিত, তুমি সমস্যায় আছো, কিন্তু সেই দুঃখ থেকে বাঁচতে তুমি বারবার মদ্যপান করছো, এই জন্যই সেই দুঃখ তোমার জীবন থেকে চলে যাচ্ছে না। যদি এটা তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে আমরা এই সমস্যার সমাধানের দিকে এগোতে পারি। পয়েন্ট নাম্বার 2, দেখো, আমরা এটা তো বুঝে ফেলেছি যে মদ্যপানে শুধু দুঃখই পাওয়া যাচ্ছে, আর যদি সুখও পাওয়া যায় তবে সেটা কেবল তখনই যতক্ষণ পর্যন্ত মদ্যপান চলছে। যেমনই মদ্যপান শেষ হবে, দুঃখ আবার ফিরে আসবে, এবং তারপর সেই দুঃখ থেকে বাঁচতে আবারও সুখের মদ্যপান করতে হবে। এবং এমনই সুখ দুঃখ করতে করতে পুরো জীবনটাই চলে যাবে আমাদের। আমরা দুঃখ থেকে এতটা ভয় পাই যে দুঃখ এলেই আমরা তাড়াতাড়ি নেশায় মগ্ন হয়ে পড়ি। তাহলে যদি আমাদের দুঃখ থেকে মুক্তি পেতে হয়, তবে প্রথমে আমাদের দুঃখ থেকে ভয় পাওয়া বন্ধ করতে হবে। আমরা যেমনই দুঃখ থেকে ভয় পাওয়া বন্ধ করব, তেমনি সুখের পেছনে ও নেশার পেছনে ছুটে যাওয়া বন্ধ করে দেব। আর এটাই আমাদের করতে হবে। এটিকে একটি উদাহরণ দিয়ে বোঝো। কল্পনা করো একটি প্রেসার কুকার আছে, সেখানে ডাল রান্না হচ্ছে। যেভাবে সেই কুকারে প্রেসার তৈরি হলে তুমি সেই কুকারের সিটি বাজিয়ে দাও এবং সেই কুকারের সমস্ত প্রেসার রিলিজ হয়ে যায়, ঠিক তখনই সেই কুকারের ভিতরের ডাল পাকাতে পারে না। ধরে নাও এখানে যে প্রেসার কুকারটি রয়েছে সেটা হলো তুমি, এবং ভিতরের প্রেসার যা তৈরি হচ্ছে তা তোমার মনের দুঃখ। আর যখন তুমি সিটি বাজিয়ে সেই প্রেসার রিলিজ করে দাও, সেটা সেই নেশা যা তুমি করে সমস্ত দুঃখ ভুলে যাও। সুতরাং প্রথম পদক্ষেপটি হলো, যেসব কাজের কারণে প্রেসার রিলিজ হয় সেগুলি করা বন্ধ করে দাও। তোমার জীবন থেকে সব নেশা বাইরে বের করে দাও। ইনস্টাগ্রাম, টিভি, পর্ন, মাস্টারবেশন, গেমস, গার্লফ্রেন্ড, সবকিছু বন্ধ করে দাও। কিছু মানুষ আছে যারা গার্লফ্রেন্ডেরও নেশা করে। তারা গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, এবং যখন কথা শেষ হয়ে যায় তখন কল্পনা করার নেশা করে যে আমি তার সাথে এখানে যাব, সেখানে যাব, এটা করব, ওটা করব। সব বন্ধ করে দাও। এবং যখন তুমি এগুলো বন্ধ করে দেবে, তখন এখান থেকেই আসল খেলা শুরু হবে। পয়েন্ট নম্বর 3, আমার কাছে জানি না কত ফোন কল আসে যেখানে ছেলেরা আমাকে বলে, ভাই আমি কিছুই করতে পারি না, এই পৃথিবীর কোনো মোটিভেশন আমাকে মোটিভেট করতে পারে না, দিনভর অলসভাবে শুয়ে থাকি এবং রাতের দিকে মরার চিন্তা আমার মাথায় চলে আসে। যারা আমার সাথে এমন কথা বলে অথবা যারা এমন পরিস্থিতিতে পড়েছে, তাদের বলি, যেদিন তোমাদের পেছনে আগুন লেগে যাবে সেদিন তোমাদের কোনো মোটিভেশনের দরকার হবে না। কিন্তু সমস্যা হলো, যখনই আগুন লাগে তোমরা সবাই পানিতে লাফিয়ে পড়ো। যতক্ষণ ধরে আমি যে সকল মাদক সম্পর্কে কথাগুলো বলছি, এগুলো তোমাদের আগুনকে ঠান্ডা করে দেবে। আর তুমি যে নেশাটা করেছো সেটা যখন কাটতে শুরু করবে, তখন আবার দুঃখ ফিরে আসে সেই আগুনকে বাড়ানোর জন্য, কিন্তু তুমি আবারও জলে ঝাঁপিয়ে পড়বে। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে বলছি কি হবে যখন তুমি তোমার ভেতরের আগুন নেভানো বন্ধ করে দেবে। যেমন একজন ড্রাগ এডিকশন যখন ড্রাগ পায় না তখন সে ছটফট করে, তেমনি তুমিও ঠিক সেভাবেই ছটফট করবে। তোমারও ঠিক সেই রকম অস্থিরতা হবে, কান্না পাবে, প্রতিটা সেকেন্ড যেন একটা ঘন্টার মতো মনে হবে যখন তুমি সব ধরনের নেশা ছেড়ে দেবে। কিন্তু মনে রেখো, এই তীব্র যন্ত্রণাই কিছুক্ষণের মধ্যে আগুনে পরিণত হবে। এই যন্ত্রণা তোমার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা তোমাকে দেবে। খুব শিগগিরই তোমার ভেতরে শক্তি সঞ্চারিত হতে শুরু করবে, আর তোমার মনে হবে আমি এভাবে বাঁচতে পারি না, আমার জানা নেই যে আমাকে কোথায় যেতে হবে, কিন্তু যেখানে আছি সেই জায়গা সঠিক নয়, আমার জানা নেই যে আমাকে কি করতে হবে, কিন্তু যা করছি তা সঠিক নয়, আমাকে শুধু এই সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে।
কারণ এখানে পড়ে থেকে এখানে বসবাস করতে করতে আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি। এই কথাটাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝো। ভাবো তুমি একটি ঘরে বন্দী, যেখান থেকে তোমাকে বের হতে হবে, কিন্তু সেই পথ তোমাকেই খুঁজে বের করতে হবে। তোমার সামনে একটি মদের বোতলও রাখা আছে। এখন তোমার সামনে দুটি রাস্তা আছে। প্রথম রাস্তা, তুমি সেই মদের বোতলটি পান করে অচেতন হয়ে পড়বে। কিছুক্ষণের মধ্যে পুরো ঘরে আগুন লেগে যাবে এবং তুমি মারা যাবে। হ্যাঁ, কিছুটা যন্ত্রণা হবে, কিন্তু ঘর থেকে বের হওয়ার জন্য পরিশ্রম করতে হবে না। শুয়ে শুয়ে কাজ শেষ হয়ে যাবে। দ্বিতীয় রাস্তা, ঘরে আগুন লেগেছে এবং তুমি সঙ্গে সঙ্গে সেই মদের বোতলটি ভেঙে ফেলো, যাতে নেশাগ্রস্ত হওয়ার কোনো অপশনই না থাকে। এখন তুমি অচেতন হতে পারবে না এবং আগুনের উত্তাপ তোমাকে বাধ্য করবে সেই ঘর থেকে বের হওয়ার পথ খুঁজতে। সেই সময় তোমার মাথায় শুধু এটিই চলবে যে শুয়ে শুয়ে ছটফট করে মরার থেকে নিজের সংগ্রামের সাথে পথ খুঁজতে খুঁজতে মরা অনেক ভালো। এমন এক মৃত্যু যা নিয়ে আমি গর্ব করতে পারবো। আমি যদি মরি তবে নিজের সম্পূর্ণ গৌরব নিয়ে মরব, কারণ আমি সেই ঘর থেকে বের হতে আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিলাম। ঠিক এই মনোভাব তোমাকেও রাখতে হবে। যদি এই উদাহরণ তোমার বোঝা হয়ে থাকে, তাহলে তোমার জীবনে বিপ্লব আসা কেউ ঠেকাতে পারবে না। পয়েন্ট নাম্বার 4, একটি বিষয় খুব ভালো করে বুঝে নাও। যদি তুমি বাস্তব জীবনে এটা উপলব্ধি না করো যে যেটিকে তুমি সুখ মনে করছো তা আসলে সুখ নয়, শুধুমাত্র এক ধরনের নেশা, তাহলে ভুলে যাও যে এই সমস্ত বিষয় থেকে তোমার কোনো লাভ হবে। যদি এখনো এটা উপলব্ধি না করে থাকো, তাহলে আগে এটা বোঝো যে সুখ দুই ধরনের হয়। প্রথম ধরনের সুখ হলো যা খুব সহজেই পাওয়া যায়। এই সেই সুখ যাতে আমাদের বয়সের বেশিরভাগ ছেলেরা আটকে আছে, যেমন খাওয়া, শোয়া, রিলস, মাস্টারবেশন, পণ। এই সব সুখ আমরা খুব বেশি পরিশ্রম না করেই পেয়ে যাই। আর অন্য ধরনের সুখ সেগুলি যেগুলি পাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়, যেমন বাড়ি, গাড়ি, টাকা, মর্যাদা, সম্মান। এই সব সুখ আমাদের খুব পরিশ্রম করতে হয় পেতে। এখন এখান থেকে আলোচনা খুবই আকর্ষণীয় হতে চলেছে, তাই মন দিয়ে শোনো। এই যে ছোট ছোট এবং সহজ সুখগুলো, এগুলো উপভোগ করার পর আমরা বুঝতে পারি যে এগুলো পাওয়ার পরও আমাদের মনের দুঃখ মিটছে না। কিন্তু এই যে বড় বড় সুখের কথা, আমাদের বয়সের ছেলে মেয়েরা এ সম্পর্কে কিছুই জানে না। তাদের মনে হয় যে এই বড় বড় সুখগুলো উপভোগ করলে তাদের মনের দুঃখ চলে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, তুই এটা কিভাবে জানিস যে বড় বড় সুখগুলো পাওয়ার পরও আমাদের মনের দুঃখ দূর হবে না? তাহলে আমি বলবো যে আমি জানি, কারণ আমি নিজেকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। যখন আমি 10ম শ্রেণীতে ছিলাম, তখন আমি একটি মোবাইল ফোন পাওয়ার জন্য খুব আকুল ছিলাম। মোবাইল ফোন পাওয়ার পরে 1 মাসের মধ্যেই সেটা আমার কাছে শুধুমাত্র একটা বাক্স হয়ে গেল। বাড়িতে একটি নতুন গাড়ি এলো, তখন মনে হলো আমরাও গাড়িওয়ালা হয়ে গেছি। কিন্তু 1 মাস পর সেই গাড়িটাও আমার কাছে কেবল একটি বাক্স হয়ে গেল। একই ঘটনা বাইকের সাথেও ঘটেছিল। শুরুতে মনে হয়েছিল কি অসাধারণ জিনিস পেয়েছি, কিন্তু এখন সেই বাইক হয়তো ধুলো জমিয়ে পড়ে আছে, তবু তাতে কোনো পার্থক্য হয় না। এখন আমার কথাগুলো ভুল বুঝো না। আমি এটা বলছি না যে এই সমস্ত জিনিসগুলো গুরুত্বপূর্ণ নয় বা এগুলো থাকা উচিত নয়। আমি শুধু এটা বলছি যে যদি তুমি এই সমস্ত জিনিস শুধুমাত্র এই কারণে কিনে থাকো যে এগুলো দিয়ে তোমার মনের কষ্ট চলে যাবে, তাহলে সেটা সম্ভব নয়। তুমি আসলে এই সমস্ত জিনিস কিনে একটা নেশা করছো, যা কিছু সময় পরেই কেটে যাবে। আর যে দুঃখটা শুরু থেকেই ছিল তা আবার ফিরে আসবে। তাই সেটা ছোট সুখ হোক বা বড় সুখ, এই দুই ধরনের সুখ উপভোগ করেও তোমার ভিতরের কষ্ট কখনোই দূর হবে না, কারণ তুমি কখনোই ব্যথার দিকে মনোযোগ দাও না। তুমি শুধু সুখ এনে ব্যথাকে লুকিয়ে রাখো। তাই এই কথাটা তোমার মনে গেঁথে নাও যে এই পৃথিবীতে 3 ধরনের মানুষ থাকে। প্রথমত, যারা ছোট ছোট সুখের নেশা করে দুঃখ সহ্য করে, এই মানুষগুলোকে আমরা তামসিক মানুষ বলি। দ্বিতীয়, যারা ছোট ছোট সুখের নেশা করে এটা বুঝে ফেলে যে তারা কিছুই পাচ্ছে না, এরপর তারা বড় বড় সুখের পেছনে ছুটতে শুরু করে, কারণ তারা ভাবতে শুরু করে যে সেখানেই হয়তো কিছু পাওয়া যাবে। এই মানুষগুলোকে আমরা রাজসিক মানুষ বলি। আর তৃতীয় ধরনের মানুষ তারা হয় যাদের আমরা সাত্ত্বিক বলে থাকি। এই ধরনের মানুষ বুঝে যায় যে সুখ ভোগ করে করে কিছুই পাওয়া যাচ্ছে না, সেটা ছোট সুখ হোক বা বড়। প্রথমে আমাকে নেশার থেকে মুক্ত হতে হবে এবং তারপর দেখতে হবে যে আমার দুঃখের আসল কারণ কি। তাহলে প্রশ্ন আসে, আমাদের আসলে কি করা উচিত? আমরা এটা বুঝেছি যে বাইরে থেকে কিছু এনে দিলে আমাদের ভিতরের দুঃখ চলে যাবে না।
এখন আমাদের শুধু নিজের ভেতরে প্রবেশ করতে হবে এবং দেখতে হবে আমাদের ভেতরে কি কি অভাব আছে। আমাদের এটাও দেখতে হবে আমরা কোথায় আটকে আছি, এবং এখন আমরা আমাদের বিরুদ্ধে বিপ্লব করব। এখন আমরা এমন সব কাজ করব যা আমাদের দুঃখ থেকে মুক্তি দেওয়ার শক্তি রাখে। শরীরের যেসব বন্ধনে আমরা আটকে আছি সেখান থেকে বেরিয়ে আসব। মনের যেসব বন্ধনে আমরা আটকে আছি সেখান থেকেও বেরিয়ে আসব। কারণ এখন আমরা দুঃখ দূর করে ফেলার জন্য সুখের পেছনে না গিয়ে নিজের ভেতরে প্রবেশ করব। আমরা আমাদের বন্ধন থেকে বেরিয়ে আসব, তবে তা আমাদের মধ্যে কোনো আবেগের কারণে নয়। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের প্রোগ্রামিং করা হয়েছে। আমরা যেসব সিদ্ধান্ত নিই তা হয় শরীর থেকে আসে, না হয় সমাজ থেকে, না হয় কোনো ঘটনা বা যোগসূত্র থেকে। তাহলে তুমি আমাকে বলো, যদি আমাদের প্রোগ্রামিং আগেই নির্ধারণ করা হয়ে থাকে তাহলে আমাদের কোনো সিদ্ধান্ত স্বাধীন কিভাবে হতে পারে? এটা ইচ্ছা বা শখের বিষয় নয়, না এটা কোনো প্যাশনের কথা, এটাও নয় যে আমাকে কি করতে ভালো লাগে। বিষয়টি হলো আমি দুঃখ থেকে মুক্তি পাচ্ছি কিনা, আমি ক্রমাগত নতুন হয়ে উঠছি কিনা, আমি পুরনো হয়ে থাকতে পারি না, কারণ পুরনো হয়ে থাকা মানেই দুঃখ লুকিয়ে আছে। যদি তুমি আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে এটাও বুঝতে পারবে যে কেন ভগৎ সিং মাত্র 22 বছর বয়সে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। তোমার এটা বোঝা উচিত যে আমাদের পূর্বপুরুষেরা তাদের গলা কাটাতে প্রস্তুত ছিলেন, কিন্তু দাসত্ব কখনোই মেনে নেননি। আর এটাও বোঝা উচিত কেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই চিন্তা কখনো করবে না যে তুমি জিতবে না হারবে। যদি তোমার মৃত্যু হয় তবুও সেটাকে গ্রহণ করো, কিন্তু যুদ্ধ করো, না হলে সারা জীবন দুঃখ ভোগ করবে। আমাদেরও যুদ্ধ করতে হবে, কিন্তু এজন্য নয় যে আমাদের কিছু অর্জন করতে হবে, বরং এজন্য যে আমরা যেভাবে জীবন কাটাচ্ছি সেভাবে বেঁচে থেকে আমরা একদমই সুখী নই। আমাদের একেবারেই জানা নেই যে আমাদের গন্তব্য কোথায়, কিন্তু আমরা জানি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি আমাদের গন্তব্য নয়। তবে এখন একবার এই বিষয়ে মনোযোগ দাও। আমরা ইতিমধ্যেই বুঝে গেছি যে যতক্ষণ আমাদের ভেতরের যন্ত্রণা টিকে থাকবে ততক্ষণ আমাদের কাজ করা থেকে কেউ আটকাতে পারবে না, আমাদের এগিয়ে যাওয়া থেকেও কেউ থামাতে পারবে না। কিন্তু এখানেই আমরা সমস্যায় আটকে যাই, কারণ কেউ না কেউ থাকবে যে আমাদের এই যন্ত্রণা কমানোর জন্য আসবে, কেউ তো থাকবেই যে আমাদের থামানোর চেষ্টা করবে। সে বলবে, থাক বন্ধু, ঘুমিয়ে পড়, এটা চালু কর, একটু মজা হবে, চল একটা সিনেমা দেখে নি, আরে চল বন্ধুদের ফোন কর, তাদের সঙ্গে বসে আড্ডা মারবো। আর যদি তুমি এই সমস্ত কথা মেনে নাও তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই এবার আমি যা বলতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট নম্বর 5, তোমার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি তুমি মেনে চলো তাহলে তোমার জীবন বদলে যাবে, তোমার সব সমস্যা মিটে যাবে? তা এতটা সহজ নয় ভাই। কোনো সিনেমা তখনই হিট হয় যখন ভিলেন নায়কের চেয়ে বেশি শক্তিশালী হয়। আর যদি তুমিও আমার এই সমস্ত কথা শুনে নিজেকে নিজের জীবনের নায়ক ভাবতে শুরু করো তাহলে মনে রেখো তোমার জীবনের ভিলেন তোমার থেকে 10 গুণ বেশি শক্তিশালী হবে। স্পাইডারম্যান এই পৃথিবীর সবচেয়ে পছন্দের সুপারহিরো, আর তার কারণ একটাই, কারণ তার জীবনে তার ক্ষমতার চেয়ে অনেক বেশি সমস্যা রয়েছে। তার জীবনের যে ভিলেন সে তার থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। সে জানে যে সামনে যে দাঁড়িয়ে আছে সে তার থেকে অনেক বেশি শক্তিশালী, তবুও সে লড়ে যায়, কারণ হার মেনে বসে থাকা তার স্বভাব নয়। খুব কষ্ট হবে যদি সে সামনের ব্যক্তির শক্তি দেখে থেমে যায়। এই কারণেই সে লড়াই করে, সমস্ত শক্তি দিয়ে লড়াই করে। আর লড়াই করতে করতে কিছু এমন আশ্চর্য ঘটে যে সে জিতে যায়। তখন আমাদেরও এবং আমাদের নায়কেরও দুজনেরই এটা অনুভব হয় যে আমরা নিজেদের যতটা ভাবি তার থেকেও অনেক বড়। এটা তো হলো সেই নায়কের কথা যাকে আমরা অনুপ্রাণিত হয়ে দেখি। কিন্তু এখন একটু নিজের জীবনের দিকে আসি। আমরা আমাদের জীবনের ভিলেনকে প্রথম পয়েন্টেই পরিষ্কার করে ফেলেছিলাম, যেটা ছিল নেশা, কিন্তু এখন আমরা তাকে একটা অন্য নাম দিই, যেটা হলো মায়া। মায়া আর নেশা দুটোই একই জিনিস, কারণ দুটোই আমাদের এটা জানিয়ে রাখে যে জিনিসটি আমরা দেখছি বা যা আমরা পেয়ে রেখেছি সেটাই সত্য, সেটাই সেই জিনিস যা পেলে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু যখন মায়ার নেশার পর্দা সরে যায় তখন বোঝা যায় যে এটা সত্য নয়, মিথ্যে ছিল। তাহলে এবার পুরো বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বুঝি। ধরো এমন একজন মানুষ যে নিজের নোংরা জীবনের দুঃখ লুকানোর জন্য ইনস্টাগ্রামের সাহায্য নেয় বা মাস্টারবেশনের সাহায্য নেয়। তাহলে এখন তুমি এটা বুঝে গেছো যে হ্যাঁ, আমি যা করছি সারাদিন ফোনে সময় নষ্ট করছি, ফোন ছাড়ার পর আবার মাস্টারবেশনে লিপ্ত হচ্ছি, এই সবই মায়া, এক প্রকার নেশা। যা আমি করছিলাম আমি সম্পূর্ণ ভুল পথে ছিলাম,
এখন তুমি সংকল্প নাও যে না, আর নয়। নেশার এই চক্রে পড়ে আমি অনেক কষ্ট পাচ্ছি, আর সেই কষ্টের কারণে আমি আরো নেশার দিকে ঝুঁকে পড়ছি। তাই প্রথমেই তুমি নেশা করা বন্ধ করো। আর যখনই তুমি এটা করবে, তোমার আসল জীবন তোমার সামনে প্রকাশ পাবে। সেই জীবন যা এখন সম্পূর্ণ শুষ্ক এবং অগোছালো অবস্থায় পড়ে রয়েছে, যেখানে একদমই আনন্দ নেই, যেখানে একেবারেই কোনো ডোপামিন নেই। এখন সেখান থেকেই বোঝো তোমার কি করা উচিত। তুমি যখন নেশা ছাড়লে, তখন সমস্ত দুঃখ তোমার সামনে এসে দাঁড়ালো। এখন তুমি সেই দুঃখকে সহ্য করে চলছো এবং দুঃখকে বুঝে তা থেকে মুক্তি পেতে শুরু করছো। যদিও এই প্রক্রিয়ায় তোমার অনেক কষ্ট হচ্ছে, তবুও তুমি যখন এভাবে এগিয়ে চলছো, তখন তোমার ভিতরে যে খলনায়ক বসে আছে, যে পশু বসে আছে, যে মায়া বসে আছে, সে তোমার কাছে প্রশ্ন তুলবে। সে বলবে, তুমি কি করছো? যা করতে ইচ্ছা করছে তা কেন করছো না? কে তোমাকে আটকে রাখছে? ফালতু এত পরিশ্রম করে আর কি হবে? কি জানি তুই কিছু পাবি কি না? কমপক্ষে ইনস্টাগ্রাম স্ক্রোল করা, মাস্টারবেশন করা, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলা, আর নিজের কল্পনায় হারিয়ে যাওয়ার চেয়ে এতে তো তুই অন্তত কিছু সুখ পাচ্ছিস, তাই না? তুই শুধু এই সুখের কথাই ভাব, আবার ফিরে যা, সেই নেশায় ডুবে থাক। এই সব কথাগুলো বলেই মায়া তোমাকে আবার টানবে, কিন্তু সেই মায়াকে তোমার জবাব শুধু এই হওয়া উচিত। তোমাকে বলতে হবে, হ্যাঁ তুই ঠিক বলছিস, তোর মধ্যে ডুবে থাকতে সত্যিই অনেক সুখ পাই। যত বেশি তোর মধ্যে ডুবে থাকি তত বেশি সুখ পাই, কিন্তু যতটা সুখ পাই তার চেয়ে অনেক বেশি দুঃখ পাই, এবং সেই দুঃখ আমি সহ্য করতে পারি না। তুই বলছিস না যে তোর থেকে দূরে গিয়ে আমি কি বা পাবো? কিছু পাওয়ার কোনো গ্যারান্টি নেই। তুই ঠিক বলছিস, কি জানি কিছু পাওয়া যেতে পারে বা নাও পারে। ঠিক আছে, যদি কিছু না পাই তাহলেও কিছু আসে যায় না। আমি জানি কিছু না পাওয়ার ভয় দেখিয়ে তুই আমাকে নিজের কাছে রাখতে চাইছিস, কিন্তু এখন তোর এই চালাকিগুলো আমার ওপর আর কাজ করবে না। আমার তোর কাছে থাকতে ইচ্ছা করে না, আর তাতে যতই দুঃখ সইতে হোক না কেন, সংগ্রামের পথে চলতে চলতে আমি কাঁদবো, আমি যন্ত্রণায় ভুগবো, কিন্তু অন্তত আমি নিজেকে নিয়ে গর্ব করতে পারবো যে আমি সেখানে পড়ে থাকিনি, যেখানে পড়ে পড়ে আমি কষ্ট পাচ্ছিলাম। আমি এই বিষয়টা ভালোভাবে বুঝে গেছি যে যদি আমি কষ্ট পাই তার মানে এই নয় যে আমার সুখ চাই। এর মানে হলো, যদি আমি কষ্ট পাই তাহলে আমার কষ্ট থেকে মুক্তি চাই। এটাই সেই উত্তর যা তোমাকে মায়াকে দিতে হবে, এবং যতবার তুমি এই উত্তর মায়াকে দেবে ততবার মায়া তোমার কাছে পরাজিত হবে। আজই এই সংকল্প করো যে আমি আর মিথ্যে সুখের লোভে কষ্ট সহ্য করব না। যদি কষ্ট সহ্য করতেই হয় তাহলে সেই কষ্ট সহ্য করব যা সহ্য করার ফলে আমাকে কষ্ট থেকে মুক্তি এনে দেবে। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজতেই তোমার মনে এই ভাবনা আসা উচিত যে যদি আজ আমি না উঠি তাহলে আমি সেখানেই থেকে যাব যেখানে আমি থাকতে চাই না। আজ আমি উঠব এবং সারা দিন সেই কাজ করব যা সত্যিই আমার জীবনকে ভালো করে, আমার মনকে শক্তিশালী করে এবং আমার শরীরকে শক্তিশালী করে। তবে আবারও বলছি, যদি এত স্পষ্ট ধারণা দেওয়ার পরেও তুমি কাজ না করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। শুধু এটুকু মনে রেখো যে ফিরে নেশার কাছে যেও না, কারণ যখন তুমি কাজ করবে না তখন তোমার ভেতরের নায়ক বলবে, তুমি কাজ কেন করছো না? তুমি কি ধরনের জীবন যাপন করছো সেটা একবার ভেবে দেখো। তোমার ভিতরের পশু যখন তাকে চুপ করাতে চাইবে তখন তাকে তোমাকে থামাতে হবে, আর এর একটাই উপায় হলো নেশা করা। আর নেশা করলেই সেই একই জীবন আবার শুরু হবে যা তুমি এতদিন ধরে বাঁচছ। আর তোমার যে কষ্ট হচ্ছে তার কারণ তোমার মনের মধ্যে অনেক বন্ধন রয়েছে, তোমার শরীরেও অনেক বন্ধন রয়েছে। এই সব সমস্যার সমাধান করার পরিবর্তে যদি তুমি নেশার মধ্যে ডুবে থাকো তবে তোমার জীবন পাল্টানো সম্ভব নয়। কাঁদতে ইচ্ছে হলে কেঁদে নাও, যন্ত্রণা হলে তা অনুভব করো, কিন্তু নেশার আশ্রয় নিও না। এটাই শুধু তোমাদের বলতে চাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সেই সব সমস্যার সমাধান জানিয়ে দিয়েছি যেগুলোর কারণে তোমরা তোমাদের জীবন বদলাতে পারবে। আগামী ভিডিওগুলোতে আমি তোমাদের এটাও বলবো, যখন আমরা সমস্ত বিভ্রান্তি দূর করে দিই তখন যে খালি সময় আমাদের হাতে থাকে সেই সময়ে আমাদের কি করা উচিত। ততক্ষণ পর্যন্ত নিজের পথ নিজে তৈরি করো, ভুল করো এবং শেখো। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি চাই যে আপনারা এটিকে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে এই ভিডিওটি অবশ্যই দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন।